আমরা কোনিক্স নিয়ে আলোচনা করব। তো কোনিক্সের এই লেকচারে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখন জ্যামিতিক যে আলোচনা, গণিতের জ্যামিতিক যে আলোচনা, তার মধ্যে কোনিক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন কোনিক্স মূলত কি? কোনিক্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে একটি বস্তু বা একসাইড বিন্দু বলতে পারি আমরা, একটি বস্তু বা একসাইড বিন্দু এমনভাবে পরিভ্রমণ করে যেন নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুটির দূরত্ব এবং একটি নির্দিষ্ট অক্ষ থেকে চলমান বিন্দুটির দূরত্ব সর্বদা কি তাদের অনুপাতটি ধ্রুব সংখ্যা বজায় থাকে। একটি মানে তাদের মানটা, মানে অনুপাতের যে মানটা, সেটি সবসময় কি একটি ধ্রুব সংখ্যা হয়। তবে সেক্ষেত্রে চলমান বিন্দুটি যে একটি গতিপথ তৈরি করে বা যে সঞ্চারপথটি তৈরি করবে সেটিকে বলা হচ্ছে কনিক্স। তাহলে সংখ্যাটি একটু কি জটিল হয়ে গেল। তো এখন দেখো, আমরা যদি একটু চিত্র সহকারে দেখার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে আমাদের কনিক্স। এখন এই কনিক্সটা মূলত আমি একটু যদি ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে মূলত একটি টু ডি কনিক্স। তাহলে এটাকে যদি আমি একটু ড্র করার চেষ্টা করি, এরকম হবে এটা। এই যে উপরের চিত্রটা এরকমই হবে, এরকমই হবে, এবং নিচেরটা কিরকম হবে, এই যে এরকমই হবে, অনেকটা গ্রাম অঞ্চলের মধ্যে। আর কোনো কোনো ক্ষেত্রে শহর অঞ্চলে এরকম একটি মানে বসার জায়গা আর কি, ওই যে বাংলায় বলা হয় মোড়া, বলা হয় মোড়া, মানে একটা বসার জায়গা। এখানে মানে কি এরকম একটা মানে বসার জায়গা আছে, যার যাকে আমরা কি মোড়া নামে চিনি। তাহলে এরকম এই যে যে জ্যামিতিক শেপটা, যে গাণিতিক শেপ, এটাকে বলা হচ্ছে কনিক্স। এখন এই কনিক্সটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। দেখো, প্রথম যে আহ, অংশটি সেটি হচ্ছে এক জোড়া সরল রেখা। এদিকে দেখো, এই কনিক্সকে আমি যদি বিভক্ত করি, এই একটা সরল রেখা, এই যে এটা যদি আমরা সরল রেখার একটি অংশ ধরি, এটি একটি সরল রেখা, এটি একটি সরল রেখা। তাহলে এই দুটি সরল রেখাকে যদি আমরা এখান থেকে সেপারেট করে যদি আলাদাভাবে আমরা এখানে দেখাই, সেক্ষেত্রে এফ আর অফ স্ট্রেট লাইন পাওয়া যায় কার থেকে? কনিক্স থেকে। তো সিমিলারলি আরো একটি অংশ দেখা যায়, সেটি হচ্ছে বৃত্ত। এখন এই কনিক্সের উপরের অংশটি একটু দেখো তো, এই যে এই উপরের অংশ, এটা যেহেতু হচ্ছে কি বৃত্তাকার, তাহলে উপর থেকে দেখলে আমরা যদি এই যে এই কনিক্সের উপরের অংশটি অথবা নিচের অংশটি যদি উপর থেকে দেখি, সেক্ষেত্রে এই অংশকে কি বলা হবে? একটি বৃত্তের মতো মনে হয়, একটি বৃত্তের মতো মনে হয়। সুতরাং এই উপরের অংশটিকে বলা হচ্ছে বৃত্ত। তাহলে কনিক্সটাকে কি পাওয়া যাচ্ছে? এক জোড়া সরলরেখা পাওয়া যাচ্ছে, এবং একই সাথে হচ্ছে কি একটি বৃত্ত পাওয়া যাচ্ছে। তাহলে বৃত্ত পাওয়া যায়। তাহলে বৃত্ত এবং সরলরেখা, আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রে যে সরলরেখা এবং বৃত্ত পড়েছি, এগুলো হচ্ছে কি কনিক্সের একটি অংশ। আরো একটি অংশ পাওয়া যাবে, এটিকে বলা হচ্ছে পরাবৃত্ত। এখন এই পরাবৃত্ত অংশটি আমরা কিভাবে পাবো? এই কনিক্সটা দেখো তো, এই কনিক্সটা উপরের একটি অংশ, নিচের একটি অংশ। তাহলে উপরের অংশ অথবা নিচের অংশকে যদি আমি এখানে একটু ড্র করার চেষ্টা করি, এখানে মাঝখানে ড্র করি আমি, বললাম এই যে একটি অংশ, অনেকটা আছে কোন আইসক্রিমের মতো মনে হয়। তাহলে এই অংশকে, এই যে নিচের অংশটাকে আমি যদি উলম্ব বরাবর এভাবে উলম্বভাবে যদি তাকে ব্যবচ্ছেদ করার চেষ্টা করি বা এভাবে যদি কেটে নিই, তাহলে এভাবে কেটে নিলে যদি এদিক থেকে দেখা হয় এই কাতার অংশটিকে, এই যে অবশিষ্ট যে অংশটি, এটাকে যদি এই পাশ থেকে দেখা হয়, তাহলে এইরকম একটা শেপ পাওয়া যাবে না? গাণিতিক শেপ কিরকম? এইরকম একটা গাণিতিক শেপ পাওয়া যাবে। তাহলে এই যে যে অংশটা, এটাকে যদি আমরা একটু সাজিয়ে ভাবে প্রকাশ করি, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। কি করলাম? আমরা এই কনিক্সের যে কোনো একটা অংশকে কি করলাম? উলম্বভাবে ব্যবচ্ছেদ করলাম। ব্যবচ্ছেদ পাওয়ার পর অবশিষ্ট কনিক্সের অংশে যে একটি কাটা অংশ দেখা যায়, এই অংশটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। তো সিমিলারলি কনিক্সের আমরা আরেকটি অংশ পাবো, এটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। এখন এই অধিবৃত্তটা আমরা কিভাবে পাবো? দেখো, আমরা এই কনিক্স থেকে কি করলাম, একবার হচ্ছে কি এভাবে আমরা উলম্ব মানে কি হরিজন্টাল বরাবর এভাবে কাটলাম। কাটলে হচ্ছে উপরে এরকম একটা দেখা যায়, এরকম একটা অংশ। এই অংশটাকে বলছি আমরা কি
এটাকে বলতেছি আমরা বৃত্ত। এটা হচ্ছে বৃত্তের সেই অংশ। এখন উলম্ব বরাবর যদি আমরা একটা অংশকে কেটে ফেলি, তখন এখানে যে গাণিতিক শেপ উৎপন্ন হয় তাকে বলতেছি আমরা পরাবৃত্ত। এখন এই পুরো অংশকে, দ্যাট মিনস ধরো এই যে এটা একটা কনিক্স, এই যে কনিক্সটা, এই কনিক্স, তাহলে এটাকে যদি পুরো অংশকে, মানে একটি অংশ না, পুরো অংশকে যদি আমরা এভাবে উলম্ব বরাবর ব্যবচ্ছেদ করি, সেক্ষেত্রে এই কাটা অংশে এইদিকে একটা অংশ, এদিকে একটা কাটা অংশ দেখা যাবে। উপরের অংশটিকে হচ্ছে কি দেখলে এরকম বলে মনে হবে, এবং নিচের অংশটিকে এরকম বলে মনে হবে। এবং এই দুটি অংশ কোত্থেকে আসছিল? এই কনিষ্ঠ থেকে আসছিল। এখন এই দুটি অংশকে একত্রিত ভাবে এটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমরা কি পাচ্ছি? কনিক্স থেকে অধিবৃত্তও পাচ্ছি, যেটি হচ্ছে কি উপরমুখী, নিম্নমুখী, অথবা এদিকে ডানমুখী এবং বামমুখী এরকম একটি গাণিতিক শেপ পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। তো সিমিলারলি এই কনিক্স থেকে আমরা আরেকটি অংশ পাবো, এটাকে বলতেছি আমরা উপবৃত্ত। এখন উপবৃত্ত কোনটা? আমরা কি করছিলাম? এই পুরো কনিক্সকে একবার হরিজন্টাল বরাবর এভাবে কাটছিলাম, কেটে এরকম একটা গাণিতিক শেপ পেয়েছিলাম। এটা হচ্ছে কি বৃত্ত। এরকম একটা গাণিতিক শেপ পেয়েছিলাম। এবং উলম্ব বরাবর যখন আমরা কাটছিলাম, মানে যেকোনো একটা অংশকে, তখন আমরা যে অংশটি পেয়েছি একটা পরাবৃত্তের শেপ পাওয়া যায়। আর উলম্ব বরাবর এভাবে যদি আমরা কেটে ফেলি, সেক্ষেত্রে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ পাওয়া যায়। এই পুরো অংশটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। আর এখন কনিক্সের যে কোনো একটা অংশ, সেটা উপরে হতে পারে অথবা নিচে হতে পারে। যেমন এই যে আমি উপরের অংশটিকে যদি ড্র করার চেষ্টা করি, এইরকম একটা গাণিতিক শেপ, তাহলে উপরের অংশকে আমরা মানে হরিজন্টাল বরাবর অথবা উলম্ব বরাবর না কেটে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকা করে যদি এভাবে কেটে নিই, যদি এভাবে কেটে নিই, তাহলে এইখানে যে যে কাটার যে অংশে এরকম একটা শেপ পাওয়া যাবে না? লম্বালম্বি ভাবে এই যে এরকম, এই যে এরকম একটা শেপ পাওয়া যাবে না? তখন এই শেপটাকে বলা হচ্ছে কি উপবৃত্ত। বৃত্তের মতো, কিন্তু বৃত্ত নয়, এটাকে বলা হচ্ছে উপবৃত্ত। তাহলে এই কনিক্স থেকে আমরা কি পাচ্ছি? চারটি অংশ পাচ্ছি। একটা হচ্ছে ফেয়ার অফ স্ট্রেট লাইন, একজোড়া সরলরেখা, তারপর হচ্ছে বৃত্ত, তারপর পরাবৃত্ত, তারপর অধিবৃত্ত এবং উপবৃত্ত। এই কনিক্সের মোট 5টি অংশের মধ্যে সচরাচর বইয়ের মধ্যে আলোচনা করা হয় কনিক্স হচ্ছে 3টি অংশ। একটা হচ্ছে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। এটা কিন্তু তথ্যটি সঠিক না। তাহলে কনিক্সটাকে যদি আমরা ভেঙে ফেলি, ইন টোটাল 5টি অংশ পাওয়া যায়। ফেয়ার অফ স্ট্রেট লাইন, একজোড়া সরলরেখা পাওয়া যায়, তারপর বৃত্ত পাওয়া যায়, তারপর পরাবৃত্ত পাওয়া যায়, অধিবৃত্ত পাওয়া যায় এবং উপবৃত্ত পাওয়া যায়। নেক্সট আমরা দেখব কনিক্সের সাধারণ সমীকরণ। এখন কনিক্সের সংজ্ঞা কি ছিল? বলছিলাম হচ্ছে কি একটি যে নির্দিষ্ট, এই যে একটি নির্দিষ্ট অক্ষ, আর হচ্ছে নির্দিষ্ট অক্ষ এবং একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, এই অক্ষটির কিন্তু একটা নাম আছে, এই অক্ষটির একটা নাম আছে। এই নির্দিষ্ট অক্ষটিকে বলা হচ্ছে দিকাক্ষ। এটাকে বলা হয় দিকাক্ষ, বলা হয় দিকাক্ষ, বা তার আরেকটি নাম রয়েছে, তাকে বলা হয় নিয়ামক বলা হয়। দিকাক্ষ অথবা নিয়ামক বলা হয়। তাহলে একটি নির্দিষ্ট অক্ষ, যাকে আমরা দিকাক্ষ বলতেছি, এবং নির্দিষ্ট বিন্দু, আর হচ্ছে ফিক্সড বিন্দুটি, এই নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে একটি চলমান বিন্দু, এটাকে একটি চলমান বিন্দু, এই যে এটা হচ্ছে চলমান বিন্দু, এবং এই চলমান বিন্দু থেকে ধরে নিলাম আমরা হচ্ছে কি পি এক্স ওয়াই। এখন এই চলমান বিন্দুটাকে এক্স সাইড বিন্দু বলা হয়। এক্স সাইড বিন্দু কেন বলা হয়? কারণ এই পি বিন্দুটা এখানে স্থির না। কারণ হচ্ছে এই নির্দিষ্ট অক্ষ এবং এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে ও সব সময় যে কোনো একটা পথে কি চলমান থাকবে। আর এই পি বিন্দুটি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মুভমেন্ট করে, বা যখন তার স্থান পরিবর্তন হয়, তখন হচ্ছে কি তার এক্স এর মান, বুঝ এবং গতির মান অনবরত পরিবর্তন হয়। এবং এই অনবরত পরিবর্তনের ফলে পি এর হচ্ছে কি মান, এই বস্তুটির বিভিন্ন অবস্থানে তার এক্স এবং ওয়াই এর মানটা বিভিন্ন মান পাওয়া যায়। সেজন্য এটাকে বলা হয় এক্সাট বিন্দু, অথবা একটি নির্দিষ্ট বিন্দু বলা হয়, নির্দিষ্ট বস্তু বলা হয়। তাহলে এই বিন্দুটি, চলমান বিন্দুটি যখন এই নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, তখন বলা হচ্ছে এই নির্দিষ্ট বিন্দুটাকে এই চলমান বিন্দুটির দূরত্ব এবং নির্দিষ্ট অক্ষ, এটাকে একটা দিকাক্ষ। আমি এই যে দিকাক্ষ, এটি যে দিকটি সরলরেখা, এই সরলরেখাকে আমি আমরা ধরতে পারি কি রকম, এই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি
ইকুয়াল টু 0 এরকম একটি সরলরেখা, এই যে এই সরলরেখাটি দীর্ঘাক্ষ সরলরেখা। তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে এটাকে একটি নির্দিষ্ট আমি দিতে পারি, একটা এস দিতে পারি, এস এখানে আলফা কমা বিটা দিতে পারি, আলফা কমা বিটা। এই যে এই বিন্দুটি নির্দিষ্ট বিন্দু এস এবং নির্দিষ্ট অক্ষ দিকাক্ষকে কেন্দ্র করে এই চলমান বিন্দুটি এমনভাবে পরিভ্রমণ করবে যেন এই নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব বা এসপি এবং পিএম এর যে রেশিওটা, যে অনুপাতটা, একটি সর্বদা কি হবে, একটি ধ্রুব সংখ্যা হবে। সেক্ষেত্রে এই চলমান বিন্দুটি যে একটি গতিপথ বা যে একটি সঞ্চারপথ তৈরি করবে, এই সঞ্চারপথকে বলা হচ্ছে কনিক্স। তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র, আমি একটু লিখে রাখছিলাম আলফা কমা বিটা। তাহলে কনিক্সের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি যে এসপি মানে এখান থেকে এর দূরত্ব এসপি ডিভাইডেড বাই পিএম, এখান থেকে এর দূরত্বের অনুপাত কি হবে, একটি ধ্রুব সংখ্যা। এখানে ই হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, ই একটি ধ্রুব সংখ্যা, এটি একটি ধ্রুব সংখ্যা, ই একটি ধ্রুব সংখ্যা, ই একটি ধ্রুব সংখ্যা। এবং এই ই এর ফুল মিনিংসটা যেটা, ই এর ফুল মিনিংস হচ্ছে, তাকে ইয়ে বলা হয় অ্যাকশন, যে আমি এদিকে লিখি ই সি সরি অ্যাকসেন্ট্রিসিটি বলা হয়, অ্যাকসেন্ট্রিসিটি, অ্যাকসেন্ট্রিসিটি। নতুন নতুন ক্লাস নিচ্ছি আমি, এইভাবে লেখাগুলো একটু বাঁকা হচ্ছে। তাহলে এই অ্যাকসেন্ট্রিসিটি এর বাংলা হচ্ছে, অ্যাকসেন্ট্রিসিটি এর বাংলা হচ্ছে, তাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বলা হয়। কি বললাম? তাকে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এখন এই উৎকেন্দ্রিকতা করাটা কেন চলে আসলো দেখো, আমরা কনিক্সের কয়টি শেপ দেখছিলাম, 5টি। ফ্যারাডে স্ট্রেট লাইন, তারপর হচ্ছে বৃত্ত, তারপর পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত, এই 5টি অংশ পেয়েছিলাম। আমরা ফিজিক্সে গাঠনিক পড়াতে, গাঠনিক ধর্ম মেবি ওই ওই চ্যাপ্টারে পড়েছিলাম, একটা আর্টিকেল ছিল এরকম, কি নাম জানি, ইলাস্টিসিটি, ইয়েস মনে পড়ছে, ইলাস্টিসিটি, বাংলাটাকে বলা আছে স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপকতা কি ছিল মনে আছে? স্থিতিস্থাপকতা হচ্ছে মূলত কোনো একটি বস্তুর উপর, যে কোনো একটি বস্তুর উপর যদি একটি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে এই বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটির কি ঘটে, আকার এবং আকৃতির পরিবর্তন ঘটে। কিন্তু পরবর্তীতে এই প্রয়োগকৃত বাহ্যিক বল যদি আবার সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে এই বস্তুটির কি পূর্বের অবস্থায় ফিরে আসার একটি প্রবণতা তৈরি হয়। তাহলে বস্তুটি যে ধর্মের জন্য পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে বস্তুটির সেই ধর্মকে বলা হচ্ছে ইলাস্টিসিটি বা উৎকেন্দ্রিকতা। তো সিমিলারলি এখানে ই এর কিন্তু মান বিভিন্ন রকম রয়েছে। ই এর মানটা মূলত কি হয়, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেখানে একটা মান হতে পারে। তাহলে ই এর বিভিন্ন মানের জন্য কনিক্সের তার যে জ্যামিতিক শেপ, তার জ্যামিতিক আকার, এটা কি বিভিন্ন রকম হয়। ই এর একটা নির্দিষ্ট মানের জন্য সেটি ফেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে। ই এর যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য হচ্ছে কি মানে বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, সো এখন এটা আমরা পরে দেখবো ই এর মানটা কি মানে কি হলে বৃত্ত হবে, উপবৃত্ত হবে, পরাবৃত্ত হবে, ফেয়ার অফ স্ট্রেট লাইন হবে। যাই হোক, তাহলে ই এর এই যে এক্সেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রিকতা, এই উৎকেন্দ্রিকতা ই এর মান দ্বারা আসলে বোঝায় পুরো কনিক্সের যে জ্যামিতিক শেপটি সেটা আসলে কি হবে। সেজন্য আমরা যেমন যে যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মানটা যত বেশি হয়, বস্তুটি পূর্বে ফিরে আসার যে প্রবণতা সেটা হচ্ছে কি বৃদ্ধি পায়। তো সিমিলার এখানে ই এর মানটা যত বেশি বৃদ্ধি পাবে, ততই হচ্ছে কি বস্তুটি মানে বিকৃতি হওয়া বা বিচ্ছিন্ন হওয়া বা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। এক্ষেত্রে এই ই এর বিভিন্ন মানের জন্য কোনো একটি কনিক্সের গাণিতিক শেপটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই হচ্ছে আমাদের ই এর পরিচয়। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি আর্গুমেন্ট করা হয় এসপি ইকুয়াল টু ইপিএম, আর্গুমেন্ট করলাম। আর এখানে এসপি হচ্ছে এখানে পি থেকে, এই যে এই পি থেকে এস এর দূরত্ব আমরা ফর্মুলায় পড়ছিলাম, এই যে কোনো একটা বিন্দু x1 y1, আরেকটি বিন্দু যদি x2 y2 হয়, সরলরেখা ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম, এটি যদি এ বিন্দু হয়, এটি যদি বি বিন্দু হয়, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি
x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার রুট ওভার এরকম ছিল না? তাহলে সিমিলারলি আমরা এই পি এক্স কমা ওয়াই থেকে আলফা কমা বিটা এর দূরত্ব কত আমরা কি বলতে পারি বলতো? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন ই রিমেন আনচেঞ্জ যেহেতু এটা হচ্ছে কি ধ্রুবক। এখন পিএম মানে হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব। আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, এই যে এরকম আমি এখানে লিখে দিচ্ছি। ধরলাম এটা একটা বিন্দু, এটি একটি বিন্দু, ধরলাম পি, ধরলাম এক্স কমা ওয়াই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, একটি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে ধরলাম এর একটি সরলরেখা, এবং এই সরলরেখাটি যে এরকম হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব কি তোমাদের কি মনে আছে? সেটি হচ্ছে এরকম এ এক্স ওয়ান প্লাস হচ্ছে কি বি ওয়াই ওয়ান প্লাস সি হোল ডিভাইডেড বাই রুট ওভার কত এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এটা ছিল হচ্ছে কি যে নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটি সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা। তো সিমিলারলি এই নির্দিষ্ট বিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব আমরা কি বলতে পারি? এখানে কি সরলরেখাটি কি ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে এর লম্ব যে দূরত্ব আমরা কি বলতে পারি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি হোল ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ কত এন, ওয়াই এর সহগ হচ্ছে কি এম রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর এখানে আমরা কি বলতে পারি দেখো তো, আমরা এই এটা হচ্ছে আমাদের মূলত কনিক্সের সমীকরণটা। এখন এই কনিক্সের সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, দেখো তো এখানে কি আছে রুট ওভার ডি আছে না, এখানে রুট ওভার, এই রুট ওভারটাকে যদি উঠিয়ে দেওয়া হয় আমরা কি উভয় পাশে কি করতে পারি? এখানে স্কোয়ার করতে পারি, এখানে স্কোয়ার করলাম, আর যদি স্কোয়ার করা হয়, স্কোয়ার করলে এখানে রুট ওভার উঠে যাবে, আর এখানে এক্স মাইনাস আলফা হলে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হলে স্কোয়ার, এটাকে হিসাব করলে এটা হোল স্কোয়ার হবে, এটা রুট ওভার উঠে যাবে, ই স্কোয়ার হবে। ই এর পরিচয় কি একটি ধ্রুব সংখ্যা, এটাও কি হবে একটি ধ্রুব সংখ্যা। তাহলে এটাকে যদি ভেঙে ফেলা হয় এই রুট ওভার ছাড়া এই পদটাকে যদি ভেঙে ফেলা হয়, একটু দেখো এখানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আসবে, এক্স যুক্ত পদ আসবে, ওয়াই স্কোয়ার যুক্ত পদ আসবে, ওয়াই যুক্ত পদ আসবে, আর ধ্রুব পদ চলে আসবে। আর এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ, ওয়াই স্কোয়ার যুক্ত পদ, শুধু এক্স যুক্ত পদ, শুধু ওয়াই যুক্ত পদ, এক্স ওয়াই যুক্ত পদ, তাহলে আর এখানে ধ্রুব পদ চলে আসবে। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে, এই পুরো সমীকরণটাকে আমরা যদি সাজাই, সেক্ষেত্রে কি পাবো আমরা? আমরা এক্স স্কোয়ার যুক্ত একটা পাবো, তারপর ওয়াই স্কোয়ার যুক্ত পদ পাবো, তারপর এক্স ওয়াই যুক্ত পদ পাবো, শুধু এক্স যুক্ত পদ পাবো, শুধু ওয়াই যুক্ত পদ পাবো, তারপর একটা হচ্ছে কি ধ্রুবপদ পাবো, ধ্রুবপদ। এটা আমি ধ্রুবপদ লিখলাম, ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ পাবো। আর যেহেতু এখানে হচ্ছে কি এক্স এর সাথে কি আছে এখানে এল রয়েছে, তাহলে এক্স এর সাথে কি একটি ধ্রুবপদ আসবে না, একটি এর সাথে একটা ধ্রুবপদ থাকবে, এর সাথে কি ধ্রুবপদ থাকবে, সহগ থাকবে আর কি, এর সাথে একটা সহগ, এর সাথে একটা সহগ, এর সাথে একটা সহগ, এবং ধ্রুবপদটির মান একটি নির্দিষ্ট হবে। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা ভেঙে ফেলি, আমরা এইরকম একটা গাণিতিক শেপ পাবো। দেখো এক্স স্কয়ার যুক্ত পদ, ওয়াই স্কয়ার যুক্ত পদ, এক্স ওয়াই যুক্ত পদ, তারপর এক্স যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ, এবং একটি ধ্রুবপদ পাবো। আর এখানে আমরা এক্স স্কয়ারের যুক্ত পদের সাথে যে ধ্রুবপদটি থাকবে তাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। সিমিলারলি ওয়াই স্কয়ারের সাথে এখানে যে ধ্রুবপদটি থাকবে তাকে আমরা বি ধরে ডিনোট করলাম। মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা একদম জেনারেলি ভেঙে ফেলি, মানে হিউজ একটা ইকুয়েশন চলে আসবে, আমরা ওটাকে জাস্ট মানে সরল আকারে প্রকাশ করলাম। সিমিলারলি এক্স ওয়াই যুক্ত পদের সাথে একটা মানে সহগ চলে আসবে, তাকে আমরা ধরলাম হচ্ছে 2h। আর এই হিসাবের সুবিধার জন্য আমরা কি সবটাকে 2h ধরলাম। এখানে h এর পরিচয় হচ্ছে 2 এবং এক্স ওয়াই এর মানে মধ্যবর্তী একটি মান g, মানে এক্স এর সহগকে আমরা 2g ধরলাম, g এর পরিচয় হচ্ছে কি x এবং 2 এর মধ্যবর্তী মান। আর f হচ্ছে y এবং 2f এর মধ্যবর্তী মান, মানে কি y এর সহগটাকে 2f ধরলাম এবং পুরো ধ্রুবকটাকে আমরা কি ধরলাম c ধরলাম। তাহলে এরকম আমরা একটা কনিক্সের সাধারণ সমীকরণ পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কনিক্সের সাধারণ সমীকরণ, বা তাকে আদর্শ সমীকরণও বলা হয়। এই কনিক্সের সাধারণ সমীকরণের অপর নাম হচ্ছে, আমরা এটাকে বলতে পারি এভাবে,
এটাকে বলতে পারি আমরা আদর্শ সমীকরণ। আদর্শ, এটাকে আমরা কনিক্সের আদর্শ সমীকরণ বলতে পারি। এটা হচ্ছে আমাদের কনিক্সের সাধারণ সমীকরণ এবং অথবা আদর্শ সমীকরণ। নেক্সট ওয়ান, আমরা এখন দেখব কনিক্সের বিভিন্ন শেপের জন্য উৎকেন্দ্রিকতার বিভিন্ন মান। তার আগে আমি একটু বলে নিই, বৃত্তের আমরা কয়টি শেপ পেয়েছিলাম, সরি কনিক্সের ক্ষেত্রে 5টি। ফেয়ার অন স্ট্রেট লাইন, তারপর বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং সরলরেখা। তাহলে এখানে মনে রাখতে হবে ই বৃত্তের ক্ষেত্রে আমি এখানে একটু লিখে দিই, নিচে লিখে দিই, এখানে লিখে দিই বৃত্ত। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে, সরি এখানে বৃত্ত হবে, বৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে 0, একটু মনে রাখবা। আর যদি উপবৃত্ত হয়, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। যদি উপবৃত্ত, তারপর যদি পরাবৃত্ত হয়, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হবে 1। আর যদি অধিবৃত্ত হয়, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হবে 1 থেকে বড়। আর যদি সরলরেখা হয়, সেক্ষেত্রে ই এর মানটা হবে, আমাদের ইনফিনিটি, ই এর মানটা ইনফিনিটি হবে। তো এখন আমরা দেখব কনিক্সের বিভিন্ন শেপের জন্য উৎকেন্দ্রিকতার বিভিন্ন মান। তাহলে প্রথমে দেখি আমরা বৃত্ত। তাহলে এটা হচ্ছে বৃত্ত। আর এবং বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ই এর মানটা কত হবে, ই এর মান সবসময় 0 হয়। এখন ই এর মান 0 মানে কি আমরা জানি, ই আমি এখানে লিখে দিই নিচে, ই আমরা জানি ই ইকুয়াল টু কত, এস পি ডিভাইডেড বাই পি এম, এস পি ডিভাইডেড বাই পি এম। এস পি মানে কি, মানে নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু, এটি হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু। আর এটা হচ্ছে আমাদের চলমান বিন্দু, ধরলাম এটা হচ্ছে চলমান বিন্দু x সমান y, এই যে পি চলমান বিন্দু x সমান y। আর এটা হচ্ছে আমাদের কি, এস, এটা হচ্ছে এস। তাহলে এস পি, আর এখানে কি পি এম ছিল না, পি এম এর পরিচয় কি, নির্দিষ্ট এটা চলমান বিন্দু, এটা হচ্ছে চলমান, এই চলমান বিন্দু থেকে একটি সরলরেখার দূরত্ব। তাহলে যদি বৃত্ত হয়, বৃত্তের ক্ষেত্রে এস পি এর পরিচয় কি একটু বলো তো। এস পি, এস পি মানে হচ্ছে কি, বৃত্তের ক্ষেত্রে এস পি মানে হচ্ছে এস থেকে এই পি এর দূরত্ব। তাহলে এটা কি বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে না। তাহলে এস থেকে পি এর দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কি 0 হতে পারে, 0 হতে পারে না। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হতে না পারে, আর যদি 0ই হয়, 0 হলে কি তখন বৃত্তের কোনো অস্তিত্বই নাই। তাহলে বৃত্তের কোনো অস্তিত্ব নাই মানে হচ্ছে এটা দর পাওয়া যায়। সুতরাং এই ক্ষেত্রে এসপি এর মানটা কি ফিক্স। তাহলে এসপি এর একটা, এই যে এসপি, এই যে ইজ নট ইকুয়াল টু কত, এর মানটা 0 হতে পারে না। তাহলে যেহেতু বৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 0 হয়, তাহলে এই পুরো ই এর মানটা 0 হওয়ার জন্য কি লাগবে আমাদের, পি এম এর মানটা কি লাগবে, অবশ্যই ইনফিনিটি হতে হবে। সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি কত হয় 0। এখন পি এম 0 মানে কি, পি এম 0 মানে হচ্ছে এই চলমান বিন্দু থেকে এখানে যে দ্বিকাক্ষটি ছিল, দ্বিকাক্ষ রেখা দ্রুত এদিকে দ্বিকাক্ষ, এই যে দ্বিকাক্ষ রেখাটি এরকম ছিল, দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ। তাহলে এটিকে হচ্ছে কি এখান থেকে দূরত্ব, এই যে পি এর দূরত্ব আমি এখানে ড্র করলাম না, মানে হিবিজিবি হয়ে যাবে, আমি আর লাইনটা ড্র করলাম না। তাহলে বোঝা যাচ্ছে এই দ্বিকাক্ষ রেখাটি যখন চলমান বিন্দু থেকে অসীমে অবস্থান করবে, অসীম মানে হচ্ছে ইনফিনিটি, যখন হচ্ছে এই পি এম এর মানটা ইনফিনিটি হবে, তখন ই এর মানটা কত হবে 0। তাহলে এই দ্বিকাক্ষ রেখাটি যখন অসীমে অবস্থান করবে, তখন হচ্ছে পি এম এর দূরত্বটা কি ইনফিনিটি হবে, তখন ই এর মানটা 0। দ্যাট মিনস ই এর মান 0 মানে এর অর্থ হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে এই দ্বিকাক্ষ রেখার কোনো প্রভাব নাই। দ্যাট মিনস এই পি বিন্দুটি এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন এভাবে চারদিকে ঘুরতে থাকবে, তখন এই পি বিন্দুটি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাইরেও যাবে না আর ভিতরেও আসবে না। মানে কি এই মানে বিন্দুটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কম, বা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও 0, এবং হচ্ছে কি মিলিয়ে যাওয়ার মানে কি ভিতরের দিকে এসে এর সাথে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি 0। দ্যাট মিনস এখানে ই এর মানটা কত হবে 0। তাহলে ই এর মান দ্বারা আমি কি বুঝাই বলছিলাম, একটু আগে বলছিলাম ই মানে এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বলা হয়। তাহলে ই দ্বারা মানে মূলত
বোঝানো হয় যে এই কনিক্সটি নির্দিষ্ট বিন্দু থেকে মানে কিভাবে কতটুকু ছড়িয়ে যাবে। তাহলে যত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হবে ততই হচ্ছে কি এই এর মানটা বৃদ্ধি পায়। সুতরাং যেহেতু এখানে পি বিন্দুটি এস কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, এটা হচ্ছে মূলত আর আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের আর, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেহেতু চারদিকে ঘূর্ণায়মান এবং এখান থেকে হচ্ছে ছড়াই যাচ্ছে না, সুতরাং ই এর মানে বৃত্তের ক্ষেত্রে কি হবে, ই এর মানটা 0। নেক্সট ওয়ান আমি বলছিলাম উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 0 থেকে বড় হয় কিন্তু 1 থেকে ছোট। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই বৃত্তকে যদি আমরা উপর থেকে যদি চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে এরকম চ্যাপ্টা আকার ধারণ করবে না। যদি চ্যাপ্টা আকার ধারণ করে, দেখো এই নির্দিষ্ট বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এখান থেকে যে দূরত্ব এই পি বিন্দুটি পরিভ্রমণ করতে করতে যখন এই পয়েন্টে পৌঁছাবে, তখন এখান থেকে এর দূরত্ব এখান থেকে দূরত্ব কি সমান হবে? না, সমান হবে না। তার মানে বুঝে যাচ্ছে এখন আগে যে একটা নির্দিষ্ট দূরত্ব আর বজায় রেখে পি বিন্দুটি এস কে কেন্দ্র করে ঘূর্ণায়মান ছিল, এখন এখন কিন্তু আর এভাবে ঘুরতেছে না। মানে কি এই পি বিন্দুটা এস থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, মানে কি ই এর মানটা বাড়তেছে। সুতরাং এখানে ই এর মানটা 0 না হয়ে 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট হবে। তাহলে এক্ষেত্রে ই এর মানটা কত, যে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এরপর আরো যদি আমরা এই বৃত্তকে উপর থেকে আরো বেশি আরো যদি এক পাশে ভাবে কি বেশি চাপ প্রয়োগ করি, এটা কি মানে বেশি করে ছড়াই যাবে না? মানে একদম আর কি এই যে এরকম আমি ড্র করি, এই যে এরকম যাবে, মানে এক পাশে যদি এদিকে ড্র করি। আরেকটি জিনিস, যখন ই এর মানটা হচ্ছে কি 0 থেকে বড় ছিল 1 থেকে ছোট ছিল, এর মানে কি আমরা জানি এস ই ইজ ইকুয়াল টু এস পি ডিভাইডেড বাই কত পি এম। আর এর মানটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এর মানেটা হচ্ছে একটা ভগ্নাংশ 0.4 0.5 এরকম সামনে চলে আসবে। তাহলে এটা ভগ্নাংশ মানে 1 থেকে ছোট এবং 0 থেকে বড় কখন হয়, যদি এই যে উপরের এই মানটিকে মানে এসপি থেকে এই পিএম এর মানটা যদি বড় হয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে পিএম কিন্তু 0 না। যখন আমরা বৃত্তের ক্ষেত্রে আলোচনা করছিলাম পিএমটা কোথায় ছিল, অসীমে ছিল। তার মানে এখন পিএম এর কিছু একটা মান রয়েছে যার মানটি এসপি থেকে বড়। তার মানে কি আগে যে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমাদের যে দিকাক্ষ অসীমে ছিল, এটা কি একদম আস্তে আস্তে কি কাছাকাছি চলে আসতেছে, কার কাছাকাছি, এই যে এর মানে কনিক্সের কাছাকাছি চলে আসতেছে। তাহলে দিকাক্ষটা অসীম থেকে এটা হচ্ছে অসীম দূরত্ব, এটা হচ্ছে অসীম দূরত্ব, তাহলে আস্তে আস্তে কি কাছে আসতেছে, কার কাছে, কনিক্সের কাছাকাছি। তাহলে এই ই এর মানটা যত বৃদ্ধি পাবে ততই কনিক্সটি এর কাছাকাছি চলে আসতেই থাকবে। তাহলে এই ই এর মানটা যখন 0 থেকে বৃদ্ধি পায় এবং 1 থেকে ছোট হয় তখন কি এটা উপবৃত্ত। আবার যখন আমরা আরো বেশি চাপ প্রয়োগ করলাম তখন কি ই এর মানটা 1 হয়ে গেলে, ই এর মানটা 1 মানে কি তখন আলটিমেটলি এরকম হয়ে যায়, ই যেখানে ই ইজ ইকুয়াল টু এস পি ডিভাইডেড বাই পি এম। এর মানটা যদি 1 হয় আলটিমেটলি কত হবে, এস পি ইকুয়াল টু পি এম হবে না? তাহলে এস পি ইকুয়াল টু পি এম মানে হচ্ছে কি, এস পি ইকুয়াল টু পি এম মানে হচ্ছে এই দিকাক্ষ রেখাটি, এই দিকাক্ষ রেখাটি আরো কাছাকাছি এমন একটা জায়গায় চলে আসছে। এভাবে সরলে কাঠের সরলে আমার বক্র রেখা হয়ে গেল, আমার অঙ্কনটা একটু বাঁকা হচ্ছে কারণ আমার হাতটা এখনো বসে নেই, প্রথম ক্লাস নিচ্ছি আমি। তাহলে এই যে চলমান বিন্দুতে যদি যদি এই অবস্থানে অবস্থান করে, তাহলে এখান থেকে এর দূরত্ব সেই দূরত্ব এবং এখান থেকে এর দূরত্ব এটা হচ্ছে কি পিএম, এর দূরত্ব কি যখন সমান হয়ে যায়, যখন সমান হবে তখন কি একটু আগে উপবৃত্তের ক্ষেত্রে দিকাক্ষটি যে একটু দূরে ছিল এখান থেকে আরো কাছাকাছি চলে আসছে। তাহলে বোঝাই যাচ্ছে দিকাক্ষটি যতই কাছাকাছি চলে আসতেছে ততই কি তার বিকৃতির ঘটনা ঘটতেছে, আর বিকৃতির ঘটনা যতই ঘটবে এর মানটা ততই বৃদ্ধি পাবে। তো সিমিলারলি যখন আরো দিকাক্ষটা কাছাকাছি চলে আসবে এটা কি আরো বৃদ্ধি পাবে, মানে কি এটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা, মানে পি বিন্দুটা এই এস থেকে ছড়িয়ে যাওয়ার প্রবণতা কি আরো বৃদ্ধি পাবে, তখন ই এর মানটা কত হয়ে যায়, 1 থেকে বড় হয়ে যায়। তাহলে 1 থেকে বড় মানে হচ্ছে 1 থেকে বড় মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু এস পি ডিভাইডেড বাই পি এম।
এক্ষেত্রে এই ই এর মানটা যদি এই যে ই এর মানটা যদি এক থেকে বড় হয়, এক থেকে বড় মানে হচ্ছে কি এসপি এর মানটা পিএম থেকে বড় হবে, তাহলে এই দ্বিঘাক্ষ রেখাটি, এই দ্বিঘাক্ষ রেখাটি কখন কি হবে, আরো কাছাকাছি চলে আসবে। এমন কাছাকাছি চলে আসবে, ধরে নিলাম এই একটি বিন্দু, এটি যদি পি বিন্দু হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পিএম, আর এটা হচ্ছে কি আমাদের এসপি, এটা হচ্ছে এসপি। তাহলে এখান থেকে এর দূরত্ব, এখান থেকে তাহলে দেখো পিএমটা কি অনেক ছোট হয়ে গেল না? এই যে পিএমটা অনেক ছোট না, এটা ছোট, আর এটা হচ্ছে কি বড়। তাহলে যখন বড় হবে তখন কি এই ই এর মানটা এক থেকে বড় হয়ে যাবে, তার মানে কি দ্বিঘাক্ষটি আরো কাছাকাছি চলে আসলো। এরপর আরো যখন নিয়ে আসবো একদম এই মানে পরাবৃত্তটি, তখন আর সরি এই অধিবৃত্তটি তখন আর এরকম থাকবে না, একদম সরলরেখা স্ট্রেট লাইন, মানে কি ছড়িয়ে পড়ার মানে প্রবণতা এমন ভাবে বৃদ্ধি পাবে আর কি ইনফিনিটি হয়ে যাবে, তখন ই এর মানটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। দ্যাট মিনস এই যে যখন হচ্ছে দ্বিঘাক্ষটি এটা হচ্ছে দ্বিঘাক্ষ হয়ে গেল, এখন দ্বিঘাক্ষ, দ্বিঘাক্ষটি একদম এখানে যখন অবস্থান করবে তখন এই যে চলমান বিন্দু হচ্ছে এই পয়েন্টে অবস্থান করবে, এটা হচ্ছে চলমান বিন্দু পি, এবং যেটা পি বিন্দু এটা হচ্ছে আপনার এম বিন্দু। তাহলে এম এবং পি কি একটা পয়েন্টে মিলে গেল না? সো এখানে এসপি, এসপি এর একটা নির্দিষ্ট মান পাবো আমরা, ই ইজ ইকুয়াল টু এসপি ডিভাইডেড বাই পিএম। তাহলে এসপি এর এই যে এসপি এর একটি নির্দিষ্ট মান রয়েছে, বাট পিএম কত, যেহেতু পি বিন্দু এবং এম বিন্দু কি একই পয়েন্টে মিলে গেছে, এর মানটা কত, জিরো। তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো কত হয়, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এর মানটা যদি ইনফিনিটি হয়, তাহলে এটা কি হয়ে যাবে, সরলরেখা হয়ে যাবে। এ হচ্ছে কনিক্সের বিভিন্ন শেপের জন্য উৎকেন্দ্রিকতার বিভিন্ন মান। তাহলে বোঝা যাচ্ছে এখানে, জাস্ট মনে রাখবা ই এর মানটা শূন্য থেকে বৃদ্ধি পেয়ে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত হয়। ই এর মানটা আমি এখানে একটু লিখে দিই, এই যে ই এর মানটা, ই এর মানটা শূন্য থেকে শুরু করে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত হয়। তাহলে যখন শূন্য হবে তখন কি এটা বৃত্ত ছিল, আর যখন শূন্য থেকে বড় এক থেকে ছোট তখন হচ্ছে উপবৃত্ত। এর মানটা যখন ওয়ান হবে তখন হচ্ছে পরাবৃত্ত, আর যখন এর মানটা এক থেকে বড় হবে তখন হচ্ছে অধিবৃত্ত, আর যখন ইনফিনিটি হয়ে যায় তখন হচ্ছে ফেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যায়। তাহলে এই ইনফরমেশনটি আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে, এগুলো অক্ষরেখা ছিল দ্বিঘাক্ষ রেখা। এই যে বৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত, বৃত্তের ক্ষেত্রে ই এর মানটা ওয়ান হয়, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা শূন্য থেকে বড় এক থেকে ছোট, আর পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা ওয়ান, অধিবৃত্তের ক্ষেত্রে এক থেকে বড়, আর সরলরেখার ক্ষেত্রে কত হবে, ইনফিনিটি হবে। এ হচ্ছে আমাদের কনিক্সের বিভিন্ন শেপের জন্য উৎকেন্দ্রিকতার বিভিন্ন মান। এখানে একটা ভুল আছে, শেপের জন্য, শেপের জন্য ঠিকই আছে। নেক্সট ওয়ান, এখন আমরা কনিক্সের প্রকৃতি নির্ণয় করব। প্রকৃতি বলতে বললাম তো যে এখানে ই এর মানটা বিভিন্ন এর জন্য এটা সরলরেখা হবে, পরাবৃত্ত হবে, নাকি অধিবৃত্ত হবে, নাকি হচ্ছে বৃত্ত হবে। এখন এটা আবার আমরা অন্যভাবে কি বের করতে পারি। এটা ছিল আমাদের কনিক্সের আদর্শ সমীকরণ। তাহলে এখান থেকে দেখো তো, আমরা এই সমীকরণ থেকে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। এই হচ্ছে সেই ম্যাট্রিক্স। দেখো এই সমীকরণের এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে বি, আর এখানে এইচ হচ্ছে এক্স ওয়াই যুক্ত টার্মের এক্স ওয়াই এবং টু এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে এইচ এর মান। আর জি হচ্ছে এখানে এক্স এর সহগ, মানে টু এবং এক্স এর মাঝখানে জি, আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, মানে দেখে বোঝা যাচ্ছে। তাহলে এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগ ধ্রুবপদ, আমরা কি করব, একটা স্কয়ার ম্যাট্রিক্স তৈরি করব 3/3। তাহলে এ বি সি, তাহলে এ এর মানটা আমরা এর মান বি এর মান এবং হচ্ছে কি এই সি এর মান, এই সি এর মান এই ম্যাট্রিক্সের কি করব, কোণের বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, এটা মুখ্য কর্ণ বরাবর আমরা স্থাপন করব। নেক্সট ওয়ান, এখানে কি এইচ, এই এইচ এবং জি, এইচ এবং জি আমরা এই যে এখানে এইচ জি লিখবো, এখানে এইচ জি লিখবো, এখানে এইচ জি লিখবো, এখানে এইচ জি লিখবো। তাহলে এগুলা পূর্ণ হয়ে গেল। আর অবশিষ্ট আছে কোনটা, এফ, এই যে এ এফ, তাহলে এখানে এফ, এখানে এফ লিখবো। আমি একটা উদাহরণ দিয়ে দিই, ধরে দিলাম এখানে একটা সমীকরণ দিলাম, এখানে লিখি, ধরে দিলাম হচ্ছে এখানে লিখি এ এক্স স্কোয়ার প্লাস এক্স এর না নিয়ে আমি 4 দিলাম, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস
7xy প্লাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু যদি 0 ধরে নিই, বলো এখানে এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ার আমি যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি, এখানে তৈরি করে নিই ম্যাট্রিক্স, এখানে চলে গেলাম আমি। এক্স স্কয়ারের সহগ কত? এখানে 4 ওয়াই স্কয়ারের সহগ কত? 5, এই যে 5, ধ্রুবপদ কত? এখানে 9। বাস, এখন দেখবো হচ্ছে এইচ এর মান কত। এইচ মানে কি? এই যে এক্স ওয়াই এবং 2 এর মাঝখানে কিন্তু 2 আছে, 2 নাই। 7x কে আমরা কি লিখতে পারি? 2 লিখলাম, 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? এক্স ওয়াই। তাহলে বলো এখানে এইচ এর মান কত? 7/2। তাহলে আমি এখানে কি লিখবো? 7/2, 7/2। আর এখানে কি লেখা যায়? 2 ইন্টু 3 ইন্টু কত? এক্স। তাহলে বলো জি এর মান কত? 3। তাহলে এখানে হবে 3। তাহলে এটা কত? 7/2, এটা কত? 3। তাহলে এটা বাকি আছে। তাহলে বলো এখানে এফ এর মান কত হবে? 4 হবে, 4 দুগুণ 8। তাহলে এখানে 4, এখানে 4। তাহলে এরকম একটা কি আমরা ম্যাট্রিক্স তৈরি করব। তৈরি করার পর এখন এই ম্যাট্রিক্সের মানটা যদি 0 হয়, এই ম্যাট্রিক্সের মানটা যদি 0 হয়, তাহলে কি প্রকাশ করে? এটা এক জোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে কোন একটি কনিক্সের সমীকরণ থেকে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই, তারপর এক্স এবং ওয়াই এবং সি, এই ধ্রুবপদগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের পুরো মানটা যদি 0 হয়, তখন কি এক জোড়া সরলরেখা প্রকাশ করে। আর যদি 0 না হয়, অন্যটায়, তখন কি হবে? বৃত্ত হবে, বলা হচ্ছে বৃত্ত হবে যদি এ এবং বি পরস্পর সমান হয় এবং এইচ এর মান 0 হয়। আমরা বৃত্ত পড়ে আসছিলাম না? বৃত্তের ক্ষেত্রে কি ছিল মনে আছে? বৃত্তের মেন সমীকরণ ছিল এরকম: এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে কত? 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটিকে একটু লক্ষ্য করো। এখানে এক্স স্কয়ারের সহগ কত? 1, তাই না? ওয়াই স্কয়ারের সহগ কত? 1। তারপর এখানে x যুক্ত পদ, y যুক্ত পদ, এখানে x y যুক্ত টার্ম আছে কি? নেই। x y যুক্ত টার্ম নেই। তাহলে x y যুক্ত টার্ম মানে নেই, মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এখানে এই যে এই টার্মটি থাকতে পারবে না। তাহলে এর মানটা যদি 0 হতে হয়, তাহলে h এর মান কত হবে? 0 হতে হবে। আর এখানে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সেম, তার মানে কি a এর মান এবং b এর মান কি হবে? পরস্পর সমান, এবং h এর মানটা কি হতে হবে? 0 হতে হবে। তাহলে যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়, তাহলে কি হবে? বৃত্ত হবে। তাহলে জাস্ট সঙ্গে মনে রাখবা, এখানে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। এস স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ যদি সেম হয়, তখন কি হবে? বৃত্ত হবে। এখন উপবৃত্ত হবে যদি এ বি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0। এখানে এইচ স্কয়ার, এইচ এর কি একটা মান থাকবে না? এইচ এর মান থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে। তাহলে এক্স ওয়াই যুক্ত পদ আবার কোনো কোনো ক্ষেত্রে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যাই হোক, তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এভাবে লিখি, ধরলাম যে একটা সমীকরণ নিলাম, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4xy প্লাস 7x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। ধরলাম এটি একটি কি কনিষ্ঠের সমীকরণ। তাহলে বলো দেখেন a এর মান কত? a এর মান কত? 2। b এর মান কত? b এর মান 2। তারপর বলো h এর মান কত হবে? h এর পরিচয় কি? h এর পরিচয় হচ্ছে এখানে এই যে 2 এবং xy এর মাঝে যেটা থাকবে। এখানে কি 2 আছে? এখানে 2 নাই। তাহলে এখানে এই যে 4xy কে আমরা কি ভাবে লিখতে পারি না? 2 ইনটু কত? xy। তাহলে বলো এখানে h এর মান কত? 2। তাহলে h এর মান যদি 2 হয়, তাহলে ab, তাহলে ab ইকুয়াল টু কত হবে? 2 গুণ 4, আর h স্কয়ার কত হবে? 2 স্কয়ার, মানে কত হবে? 4। তাহলে 4। তাহলে এবার দেখো, আমরা যদি এখানে ab মাইনাস এইচ স্কয়ার বের করি, এর মানটা কত হবে? আলটিমেটলি 0 হবে। তাহলে যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়, তখন কি হবে? তখন উপবৃত্ত হবে। আর যদি সমান 0 না হয়, তাহলে 0 যদি না হয়, তাহলে অন্য আরেকটি দুটি মান হতে পারে। নয়তো 0 থেকে বড় হবে, নয়তো 0 থেকে ছোট হবে। যদি 0 থেকে বড় হয়, তখন কি হবে? পরাবৃত্ত হবে। আর যদি 0 থেকে ছোট হয়, তখন কি হবে? এটা হবে অধিবৃত্ত। তাহলে এই ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে, যেন অ্যাডমিশন হয় এবং হচ্ছে কি প্লাস এমসিকিউর জন্য আমরা
ভালোভাবে আনসার করতে পারি। তাহলে কোনো একটি কোনিক্স কি বললাম, বৃত্ত হবে যদি এ বি পরস্পর সমান হয়, এইচ এর মান 0 হয়। উপবৃত্ত হবে যদি এ বি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0 হয়। আর যদি 0 না হয়, 0 থেকে বড় হলে পরাবৃত্ত হবে, ছোট হলে অধিবৃত্ত হবে। আর সরলরেখা কখন হয়? যদি পুরো ম্যাট্রিক্সের মানটা কত হবে? 0 হয়। এই পুরো ম্যাট্রিক্সের মানটা 0 হবে। নেক্সট ওয়ান, এখন দেখবো আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণ হতে সরল সমীকরণ। তো আমি দেখো, এটা হচ্ছে একটি পরাবৃত্ত। এই পরাবৃত্তের ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, আর এটি হচ্ছে, আমি আরেকটি দ্বারা করে নিলাম, এখানে একটা ইয়ে ছিল, এটাকে বলা হয় পরাবৃত্তের উপর শীর্ষবিন্দুতে অবিলম্ব। এটা হচ্ছে কি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু তাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, তাহলে এটি একটি কি, এটি একটি আমাদের পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি সাধারণ যে ইকুয়েশনটি এস পি পি এম কি হয়, পরস্পর সমান হয়। এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব পরস্পর সমান। তাহলে এটা যদি দ্বিঘাক্ষ রেখা হয়, আমরা একটু আগে আলোচনা করছিলাম, এই যে দেখো কনিষ্ঠ সংজ্ঞা অনুযায়ী এটাকে নতুন করে বোঝানোর দরকার নাই। ই এর পরিচয় কি ছিল? এক্সেন্ট্রিসিটি, বা তাকে উৎকেন্দ্রিকতা বলা হয়, এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাইছিলাম, এই যে এই ইকুয়েশনটা ফাইনালি, এই ইকুয়েশনটাকে ভেঙে লাস্টে আমরা কি পেয়েছিলাম, তার একটি আদর্শ সমীকরণ প্রকাশ করছিলাম কিভাবে, এরকম ছিল না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা আমি বরংশ এই পূর্বে দেখে দিই। এই যে আমরা কোয়েশনে ছিল, এই যে উপরে যে সমীকরণটা, এটা হচ্ছে কি কোনিক্সের আদর্শ যে সমীকরণটি। তাই হোক, তাহলে হচ্ছে আমাদের আচ্ছা কনিষ্ঠ সংখ্যা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা সরল সমীকরণ, যেহেতু এই সমীকরণ দিয়ে যদি আমরা ম্যাথ করি, এই যে 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই সমীকরণ দিয়ে ম্যাথ করতে গেলে অনেক কঠিন হয়। সো এক্ষেত্রে আমরা কি করব, এই একটি জটিল সমীকরণ থেকে আমরা একটা সরল সমীকরণ প্রতিপাদন করব। ধরে নিলাম এটা হচ্ছে অক্ষরেখা, এবং এটি হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা, আর এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। আমি এখানে ড্রপ রেখে দিলাম। যাই হোক, আমি এসব কিছু এখানে রেখে রেখেছি, সরি। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষরেখা। এবং এখন ধরে দিলাম অক্ষরেখাটি কোন রেখা, এটা দিলাম এক্স অক্ষ, এবং এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে মিলিত হয়, আমরা জানি এটাকে বলা হয় মূল বিন্দু। তাহলে এই যে মূল বিন্দুটাকে অবস্থিত পরাবৃত্তের শীর্ষবিন্দু অবস্থিত আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু এ, পরাবৃত্তের শীর্ষবিন্দু এ। তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্রটি যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, এবং পরাবৃত্তের অক্ষরেখাটি যদি এক্স অক্ষ হয়, এবং পরাবৃত্তের যে শীর্ষবিন্দুটি সেটি যদি ওয়াই অক্ষের মূল বিন্দুতে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে এই সরল সমীকরণটা কিভাবে পাই একটু দেখি। দেখো, এখান থেকে এই দূরত্ব কত? এ, এখান থেকে এই দূরত্ব এ, আর আমরা জানি এস পি ইকুয়াল টু কি পি এম। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এস পি ইকুয়াল টু কত? পি এম, তাই না? এটা কত থেকে আসছিল? ই ইকুয়াল টু কত? এস পি ডিভাইডেড বাই পি এম। আর পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত? 1, আর গুণ করলে কত হবে? এস পি ইকুয়াল টু পি এম। তাহলে এস পি ইকুয়াল টু পি এম যদি হয়, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব পরস্পর সমান। পি বিন্দুটা এই পয়েন্টে ফিক্স না, এই বিন্দুটা এখানে ফিক্স না, ও ক্রমাগতভাবে এবার কি পরাবৃত্তের এই যে পথটা তৈরি করলো, যে সন্ধানপথটা তৈরি করলো, ক্রমান্বয়ে এভাবে ঘুরতেই থাকবে। যখন এই পয়েন্টে আসবে, তখন এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব সমান। যখন এই পয়েন্টে চলে আসবে, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব সমান। তাহলে পি পয়েন্টটা এই যে মুভমেন্ট করতে করতে যখন এই পয়েন্টে চলে আসবে, তখন এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব পরস্পর সমান, তাই না? তাহলে এখান থেকে এই দূরত্ব যদি এ হয়, এখান থেকে এই দূরত্ব কত? এ হবে। আর আমরা যদি স্থানাঙ্ক হিসাব করি,
এদিকে কি মাইনাস হবে, এদিকে কি প্লাস হবে, যেহেতু এক্স অক্ষে ধনাত্মক দিক, এটা হচ্ছে কি ধনাত্মক, এটা পজিটিভ, আর এদিকে কি এক্স অক্ষে ঋণাত্মক, এটা হচ্ছে কি নেগেটিভ দিক। তাহলে এখান থেকে দূরত্ব যদি এ হয়, এখান থেকে দূরত্ব কত হবে, মাইনাস এ হবে। সো এবার দেখো যদি তাই হয়, তাহলে এ যে এটা হচ্ছে উপকেন্দ্র আমাদের এস, এই বিন্দু ন্যাচারাল কত হবে, এ কমা জিরো, যেহেতু কোন অক্ষের উপর এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থান করে তখন গতির মানটা কত হবে, জিরো হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জিরো কমা জিরো। সিমিলারলি এবার দেখো এই রেখার পরিচয় কি, এই রেখার পরিচয় হচ্ছে দ্বিকাক্ষ রেখা বলা হচ্ছে, বা বা নিয়ামক রেখা বলা হয়। এটি কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু সামথিং হয়, এক্স ইকুয়াল টু সামথিং। এখন সামথিং বলতে কি বোঝায়, একটা মান থাকবে, নয়তো একটা পজিটিভ হবে, নয়তো কি হবে, নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় এক্স অক্ষের বাম দিকে হবে, আর যদি পজিটিভ হয় এক্স অক্ষের ডান দিকে হবে। এখন এটা কি এক্স অক্ষের ডান দিকে নাকি বাম দিকে, বাম দিকে, যদি বাম দিকে হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এ। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, এক্স ইকুয়াল টু এটাকে আমরা ভেবে লিখতে পারি কত, এক্স প্লাস এ ইকুয়াল টু কত, জিরো। এই এটাকে এদিকে পক্ষান্তর দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। এবার দেখি আমরা, তাহলে পরাবিতের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু পি এম, তাহলে এস ইকুয়াল টু পি এম, জাস্ট এখান থেকে দূরত্বটা আমরা বের করব। এখান থেকে দূরত্ব কত, এক্স মাইনাস এ হোল স্কয়ার, এক্স মাইনাস এ হোল স্কয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার ইকুয়াল টু এই পি বিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব, এই সরলরেখাটি কি এক্স প্লাস এ, তাহলে এক্স এর পরিবর্তে এক্স লিখবো আমরা, তাহলে এক্স প্লাস এ। আর এখানে উৎকেন্দ্রিকতা ছিল না একটা, এখানে একটা উৎকেন্দ্রিকতা ছিল ই, ই এর মানটা কত হবে, এই যে এই ই এর মানটা, এই ই এর মানটা কত হয়, 1 হয়। এই ই এর মানটা যদি 1 হয় তাহলে এই ই এর মানটা এখানে কত হবে, আলটিমেটলি এখানে 1 হবে। তাহলে এখানে ই এর মানটা উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে কি থাকবে, আর নিচে 1, 1 কেন, এখানে লম্ব দূরত্বের ফর্মুলা কি ছিল আমাদের, এ স্কয়ার প্লাস কে বি স্কয়ার ছিল। এখানে এ পরিচয় কি, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত, এই যে এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, ওয়াই এর সহগ কত, ওয়াই তো নাই, এখানে ওয়াই নাই মানে কি 0, তাহলে শুধু 1 স্কয়ার যে কটা 1 হচ্ছে কি একই কটা। তাহলে উভয় পক্ষকে যদি আমরা রুট করি এক্স মাইনাস এ হোল স্কয়ার, তাহলে ওয়াই মাইনাস এ হোল স্কয়ার, এটা পাবো, এটা পাবো। এবং আলটিমেটলি দেখো আমাদের একটা ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কয়ার, তারপর এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ফাইনালি কি পেলাম, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের, এই যে ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে যে কোনো একটি বক্ররেখা বা যে কোনো একটি কনিক্স, যে যদি যদি চলকটাকে, একটি চলকের পাওয়ার যদি 2 হয়, অপর আরেকটি চলকের পাওয়ার যদি 1 হয়, সেক্ষেত্রে সেটি একটি পরাবৃত্ত নির্দেশ করে। এবং এই পরাবৃত্তটি কোন অক্ষ বরাবর, এক অক্ষ বরাবর অভিমুখী হয়। যেহেতু আর একটি জিনিস মনে রাখতে হবে, এই সমীকরণটা কি ছিল, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এখানে কোন চলকের পাওয়ার কম, এক্স, তাহলে যে চলকের পাওয়ার কম পরাবৃত্তটি সেই অক্ষ অভিমুখী হয়। আর যেখানে যেহেতু হচ্ছে কি এখানে এক্স এর যে সহগ, মানে সহগ এটা কি পজিটিভ এবং তার পাওয়ারটা কম, সুতরাং এক্স অক্ষের ধনাত্মক দিকে মুখ করে থাকবে। আর যদি এখানে মাইনাস হইতো তখন কি পরাবৃত্তটি এরকম হয়ে যেত, এই যে এরকম হয়ে যেত, মাইনাস মাইনাস হলে বাম দিকে, প্লাস হলে হচ্ছে কি ডান দিকে। তো সিমিলারলি পরাবৃত্তটি আবার কি এরকম হতে পারে না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা 4by, যাই হোক না কেন, এই যে 4by। তাহলে এক্ষেত্রে বলো কার চলকের পাওয়ার কম, ওয়াই, তখন এটা কি হবে, ওয়াই অক্ষের অভিমুখী হবে। আর যদি মাইনাস দিয়ে দিই, মাইনাস দিলে নিচের দিকে, প্লাস দিলে কি হবে, উপরের দিকে হবে। তাহলে এই হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ, হচ্ছে আমাদের সরল সমীকরণ। এই সমীকরণটা একটু ভালো মনে রাখতে হবে। আচ্ছা গেল, নেক্সট ওয়ান। এখন পরাবৃত্তের লেখচিত্র আমরা কিভাবে ড্র করব, দেখো পরাবৃত্তের লেখচিত্রটা আমরা এই সমীকরণকে সাজাইতে পারি না, কিভাবে, y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 0। এখানে এর পরিচয় কি, এর পরিচয় ছিল আমাদের ওই, এই যে এর পরিচয় কি ছিল, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। এটা হচ্ছে মানে এই যে 4 এর সাথে 4 এবং x এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব।
তাহলে আহ, এই সমীকরণকে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তো, এক্স থেকে কি বাদ গেছে বলো, জিরো। ওয়াই থেকে বাদ গেছে কত, জিরো। আচ্ছা, এক্স থেকে জিরো বাদ গেছে, ওয়াই থেকে জিরো বাদ গেছে। তাহলে এক্স থেকে যাই বাদ যাবে এবং ওয়াই থেকে যাই বাদ যাবে সেটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে পরাবৃত্তের আমরা লেখচিত্র অঙ্কন করব তার শীর্ষবিন্দু বের করে নেওয়া। শীর্ষবিন্দু যদি বের করতে পারি তখন এই পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করাটা সোজা হয়ে যায়। তাহলে এটি একটি আমাদের আহ, তথ্য মনে রাখতে হবে। আরেকটি জিনিস, সেটি হচ্ছে এখানে এক্স এর সহগ নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এটা মনে রাখতে হবে। এখানে পজিটিভ না, যদি পজিটিভ হয়, আর আমি বলছিলাম দুই চলক বিশিষ্ট এই সমীকরণের মধ্যে যার পাওয়ারটা কম পরাবৃত্তটি সেই অভিমুখী হয়। যেহেতু একটা এক্স এর পাওয়ার কম, এটা কি এক্স অক্ষের অভিমুখী হবে, আর ওয়াই এর পাওয়ারটা যেটু বেশি এটা ওয়াই অক্ষের অভিমুখী হবে না। আর যেহেতু এখানে এক্স এর সহগ পজিটিভ, সুতরাং এক্স অক্ষের পজিটিভ দিকে হবে। তাহলে আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি, বুঝলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু 0,0, এই পয়েন্টে অবস্থান করবে 0,0। তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্ত, এবং এটি হচ্ছে তার কত, a,0। এটা লেখা দরকার নাই, জাস্ট মনে রাখা। আর এটি যদি পরাবৃত্ত সরি উপকেন্দ্র হয়, উপকেন্দ্রের ঠিক কি শীর্ষবিন্দুর বিপরীত পাশে হচ্ছে এটি হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে এটি যদি পি বিন্দু হয়, এখান থেকে দূরত্ব এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কি এম। তাহলে এটা হচ্ছে এই সমীকরণের জন্য একজ্যাক্ট চিত্রটি। নেক্সট ওয়ান, যদি মাইনাস হয় ঠিক তার বিপরীতটা। তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, আমি দিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা কি মাইনাস, তাই না? যদি মাইনাস হয় তাহলে এটা হবে এই অভিমুখী, এরকম হবে। এটা হচ্ছে আমাদের 0,0, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্র কত হবে বলতো, -a,0, যেহেতু বাম দিকে a,0। তাহলে এটা কি 0,0, এটা 0,0, এইটা হবে আমাদের নিয়ামক বা দিকাক্ষ। তাহলে এটা যদি একটি পি বিন্দু হয়, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব কি পরস্পর সমান। এটা হচ্ছে এর ক্ষেত্রে। নেক্সট ওয়ান, x is equal to 4by, বলো কোন চলকের পাওয়ার কম, y। y এর সব কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। যেহেতু পজিটিভ তাহলে কি হবে, y অক্ষের অভিমুখী হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু ওয়াই অক্ষের দূরত্ব এরকম হবে, এরকম। এটা যদি তার উপকেন্দ্র, বলো এখানে কি 4 এবং ওয়াই এর মাঝে কি আছে, এখানে বি। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে কি বি। যদি বি হয় তাহলে এই উপকেন্দ্র এস, এর স্থানাঙ্ক কত হবে, 0,b হবে। তাহলে এটা যদি উপকেন্দ্র হয়, আর যদি শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দু কি এখানে 0,0 সেম। তাহলে কত হবে, এই যে উপকেন্দ্রের ঠিক বিপরীত পাশে নিয়ামক, এটা আমাদের নিয়ামক। তাহলে এখান থেকে দূরত্ব যদি এ হয়, বি হয়, সরি, এটা কত হবে, -b হবে। আর এটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল তাহলে কার সমীকরণ কি, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে, -b হবে। এটা গেল। নেক্সট ওয়ান, এক্স স্কয়ার ইকুয়াল টু -4by। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ড্র করব, এক্ষেত্রে আমি এখানে ড্র করি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা পজিটিভ নেগেটিভ, তাহলে কি এইরকম হবে, তাই না, যেহেতু মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, যার স্থানাঙ্ক হচ্ছে 0,-b, যদি ঋণাত্মক দিকে। এটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু 0,0। তাহলে এটা হচ্ছে কি দিকাক্ষ, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষের উপর লম্ব, মূল যে শীর্ষবিন্দুতে অবস্থিত একটি সরলরেখা, এটা হচ্ছে দিকাক্ষ রেখা। তাহলে এখান থেকে দূরত্ব কত, -b, তাই না? আর যদি -b হয়, এখান থেকে দূরত্ব কত হবে, b হবে। তাহলে এটা কত হবে, কার সমান্তরাল, এটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ y is equal to কত, b। এই হচ্ছে এই পরাবৃত্তের জন্য আমাদের লেখচিত্র। নেক্সট ওয়ান, আরেকটা দেখি, এটা একটু ভিন্ন। এই 5 নাম্বারটা আমরা আগে দেখবো, এটাকে একটু মডিফাইড করি। দেখো এখানে কি ছিল, y -1 হোল স্কোয়ার ইকুয়াল টু সরি ইকুয়াল টু, এখানে হচ্ছে
16 minus 16 into x x minus what it do x minus কত x minus 2 বলো x থেকে বাদ গেছে কত 2 y থেকে কত 1 তাহলে শীর্ষবিন্দু কত 2,1 আমি বলেছিলাম আমাদের ইনিশিয়াল যে স্টেপটা সেটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে বের করা তাহলে শীর্ষবিন্দু এখানে কত 2,1 তারপর এখানে x এর সহগ সামনে কি দিয়ে আছে এখানে 16 তাই না তাহলে এখানে সহগ কত হবে বলতো নেগেটিভ নাকি পজিটিভ নেগেটিভ হবে যদি নেগেটিভ হয় আমরা এটাকে লিখতে পারি মানে y x অক্ষের ঋণাত্মক দিকে হবে এটা করলাম এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y অক্ষ বলো এখানে শীর্ষবিন্দু কি 2,1 তাহলে 1 2 আর হচ্ছে 1 আর হচ্ছে 2,1 তাহলে এটা শীর্ষবিন্দু তাহলে নতুন যে শীর্ষবিন্দু পেলাম আগে কিন্তু আমরা যতগুলো এখানে চিত্র অঙ্কন করেছি চারটা চিত্র প্রত্যেকটার ক্ষেত্রে কি শীর্ষবিন্দুটি মূল বিন্দু 0,0 ছিল বাট এখানে কিন্তু 0,0 না এখানে কত অন্য একটি বিন্দু তাহলে নতুন যে বিন্দুটি পাবো আমরা সেই বিন্দু বরাবর নতুন দুটি অক্ষ চিন্তা করব এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ এবং শীর্ষবিন্দু পরাবৃত্তের অক্ষের উপর অবিলম্বের সমীকরণ একটা অবিলম্ব বাস তাহলে নতুন একটি আমরা দুটি অক্ষ পেলাম তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু এখন এটা কি নেগেটিভ নাকি পজিটিভ নেগেটিভ না নেগেটিভ হলে কি হবে ঋণাত্মক দিকে হবে যেহেতু এখানে x তাহলে x ঋণাত্মক দিক তাহলে এই পরাবৃত্তটা হবে এই যেরকম তাহলে এটা যদি শীর্ষবিন্দু হয় এদিকে কি হবে আমাদের উপকেন্দ্র হবে আর এটা হচ্ছে s আর এখানে কি পরাবৃত্তের উপর যেকোনো একটি বিন্দু p আর এদিকে কি হবে দ্বিকাক্ষ হবে তাহলে এখান থেকে এই দূরত্ব এটা হচ্ছে আমাদের এই চিত্রের রেখাচিত্র আরেকটি দেখি আমরা 6 নম্বরটা এটা একটি ব্যতিক্রম দেখো এখানে কি দেয়া আছে হচ্ছে x plus 1 whole square equal to 20 into y minus 2 x থেকে কত বাদ গেছে এখানে বাদ গেছে x থেকে বাদ যায়নি তাহলে কি যোগ হয়েছে বাদ গেছে বাদ একটু এটাকে মডিফাইড করতে হবে x minus 1 লিখতে পারি কিনা দেখা যায় তাই না x minus 1 whole square equal to minus 1 plus equal to এখানে 20 দিলাম তারপর y মাইনাস কত 2 এবার বলো x থেকে কত বাদ গেছে -1 y থেকে কত 2 তাহলে শীর্ষবিন্দু কত -2, -1,2 তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে কি 2y তাই না এই যে এটা হচ্ছে y তাহলে যার পাওয়ারটা কম সেটা হচ্ছে y তাহলে y অক্ষের ধনাত্মক দিকে মুখ করে থাকবে পরাবৃত্তটি তাহলে আমরা চেষ্টা করি এটা হচ্ছে আমাদের y অক্ষ এটা হচ্ছে আমাদের x অক্ষ এটা যদি x অক্ষ হয় এটা যদি y অক্ষ হয় তাহলে আমরা শীর্ষবিন্দু আগে বের করে নিই শীর্ষবিন্দু কি -1,2 তাহলে -1 তাহলে 1 2 এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু আমি বলছিলাম শীর্ষবিন্দু যেখানে পাবো সেখানে x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরালে দুটি অক্ষ ড্র করতে হবে ড্র করে নিব এখানে আমরা ড্র করে নিব ড্র করার পর তারপর এই সমীকরণের জন্য এখানে কি হবে y অক্ষের ধনাত্মক দিকে হবে এই রকম একটা আমরা পরাবৃত্ত পাবো এই যেরকম যে পরাবৃত্তের মধ্যে এই পয়েন্টটা হবে আমাদের উপকেন্দ্র s এর স্থানাঙ্ক এদিকে কি হবে এদিকে হবে আমাদের যে দ্বিকাক্ষ এইদিকে হবে দ্বিকাক্ষ রেখা তাহলে এভাবে কি করতে পারি এটা যদি পরাবৃত্তের উপর যেকোনো একটা বিন্দু হয় এটা যদি p বিন্দু হয় তাহলে এখান থেকে এর যে ডিসটেন্স এটা কি হবে 1 হবে যাই হোক আমার একটু হিবিজিবি হয়ে গেল লেখাগুলো বুঝতে পারলেই হলো তাহলে এই হচ্ছে আমরা যেকোনো একটা পরাবৃত্ত থেকে কিভাবে আমরা লেখাচিত্র অঙ্কন করতে পারি এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা পরাবৃত্তটি থাকবে পরাবৃত্তের সঠিক লেখাচিত্র কোনটা অথবা একটা লেখাচিত্রটি রাখবে এই পরাবৃত্তের জন্য সঠিক সমীকরণটি কোনটি নেক্সট ওয়ান এখন দেখবো আমরা পরাবৃত্তের বিভিন্ন তথ্য নির্ণয় সো একটা x অক্ষের অভিমুখী আর একটা y অক্ষের অভিমুখী আমি এখানে ড্র করে রেখেছি
এটা হচ্ছে এক্স অক্ষের অভিমুখী আর এটা হলো ওয়াই অক্ষের অভিমুখী। এই দুইটার জন্য আমি কি করব, সরি বিভিন্ন ইনফরমেশন বের করে নিব। দেখো এটা হচ্ছে আমাদের কি পরাবৃত্তের অক্ষ, এবং এটা হচ্ছে অক্ষের উপর শীর্ষবিন্দুতে, এটা হচ্ছে সরি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে মিলিত হয় এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু 0,0, এবং এটাকে আমরা কি বলছিলাম শীর্ষবিন্দু এ। এখান থেকে ডিসটেন্স কত ছিল, এ ছিল, তাই না? এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে আমাদের এ। তাহলে বলো এখান থেকে যদি এটা এ হয়, এটা কত হবে, এ হবে না? এটাও এ হবে, এটাও এ। তাহলে এই জ্যাড বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক? এটা ঋণাত্মক দিক, এবং এই জ্যাড বিন্দুটি এক্স অক্ষের উপর, তাহলে এটা কত হবে, জি মাইনাস এ কমা 0, এটা হচ্ছে মাইনাস এ কমা 0। তাহলে আমাদের কাজ হয় না এখানে বিভিন্ন তথ্য বের করে নেওয়া। প্রথমত কাজ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দু আমি এ দ্বারা প্রকাশ করতেছি, শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক কত হবে, শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক 0,0, শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আর এখানে কি উপকেন্দ্র, উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কত এখানে, এ কমা 0। আর নিয়ামকের পাদবিন্দু, এটাকে বলা হচ্ছে জ্যাদের পরিচয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এটাকে বলা হয় নিয়ামকের নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু। তাহলে আহ এখান থেকে দূরত্ব, সরি আমি আর কি বের করতেছিলাম, যেটা আছে জেড স্থানাঙ্ক নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক কত, যেহেতু এক্স অক্ষের উপর, এটা হচ্ছে আমাদের মাইনাস এ কমা 0, মাইনাস এ কমা 0। তাহলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। নেক্সট ওয়ান, এখন কাজ হচ্ছে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ, এটা হচ্ছে অক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। বলো অক্ষরেখার সমীকরণ কি? অক্ষরেখার সমীকরণ হচ্ছে অক্ষরেখার সমীকরণ আমি এখানে লিখে দিলাম, অক্ষরেখার অক্ষরেখার অক্ষরেখা কোনটা, এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি বলো, y equal to 0। এখন নিয়ামক রেখা বলো, নিয়ামক, নিয়ামক কারো সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু সামথিং, তাহলে এখানে লিখলাম দ্বিকাক্ষ বা নিয়ামক, আমি দ্বিকাক্ষ লিখলাম, দ্বিকাক্ষ রেখার সমীকরণ কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ। এটা গেল। এখন এই উপকেন্দ্রগামী যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরালে একটা লম্ব দ্র করি, এখানে সরি যদি একটা লম্ব দ্র করি, এভাবে লম্ব দ্র করলাম, এইটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এর নাম হলো উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব। এখন এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে বলতো, এটা কার সমান্তরাল, নিঃসন্দেহে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা আমাদের ওয়াই অক্ষ ছিল, এটা এটা ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু সামথিং, এখান থেকে দূরত্ব কত, এ। তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্রিক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু কত, এ। তারা দ্বিকাক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সেম। এখন আরেকটা জিনিস আমাদের বের করতে হবে, সেটি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে এখান থেকে এই যে এর পুরো দূরত্ব আমাদের বের করতে হবে। বলো এখান থেকে দূরত্ব কি সেম, তাই না, এ। এখান থেকে দূরত্ব কত, এ। তাহলে এখান থেকে এর পুরো দূরত্ব কত হবে, যদি এই পয়েন্টটা নিয়ে নিই, এখান থেকে দূরত্ব কত হবে, এ যোগ এ, তাহলে কত, 2a। তাহলে এটা যদি 2a হয়, এটা কত হবে, 2a।
যেহেতু কি এস পি এবং পি এম কি পরস্পর সমান, মানে এই পি পয়েন্টে ট্রাভেল করতে করতে যদি এই পয়েন্টে পৌঁছায়, তখন এখান থেকে পুরো দূরত্ব হচ্ছে আমাদের 2a, তাহলে এটা কত হবে 2a হবে। তাহলে এটা যদি 2a হয়, এটাও কত 2a, তাহলে 2a প্লাস 2a তাহলে কত হবে 4a। তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কত 4a। বাস, এটা হচ্ছে যদি কোনো একটি পরাবৃত্ত এক্স অক্ষ বরাবর কি থাকবে, যে এক্স অক্ষের অভিমুখী হয়। এখন যদি ওয়াই অক্ষের অভিমুখী হয়, সেক্ষেত্রে দেখো এখানে কি লিখছিলাম আমি, এক্স স্কয়ার ইকুয়াল টু 4by, তাহলে এখান থেকে ডিসটেন্স কত বি, তাহলে এটা যদি বি হয় এটা কত হবে মাইনাস বি বি, তাহলে জেড এর স্থানাঙ্ক কত হবে 0, মাইনাস বি। আচ্ছা, আর এখানে আমাদের পি বিন্দু ছিল, পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স, ওয়াই, এক্স, ওয়াই। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু তাই না, শীর্ষবিন্দু ও বিন্দু যে কটা, এখানে শীর্ষবিন্দু এ হচ্ছে কি একই কটা। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তারপর বলো উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কত, যেহেতু এক্স অক্ষের উপর, তাহলে 0, বি, এখান থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের বি। আর যাদের স্থানাঙ্ক কত, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক 0, মাইনাস বি হবে। আর যদি তাই হয়, এটি হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষ, তাই না? আমি একটু লম্বা করে নিয়ে উপরে, সরি আঁকা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ। তাহলে বলো পরাবৃত্তের অক্ষের সমীকরণ, আমি এখানে লিখলাম অক্ষের সমীকরণ। এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0। এরপর এটা কি নিয়ামক, তাই না? এই নিয়ামক রেখাটি কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে আমি লিখলাম নিয়ামকের সমীকরণ বা টিকাক্ষ, নিয়ামক লিখলাম, নিয়ামকের সমীকরণ কত হচ্ছে y is equal to মাইনাস বি, তাই না? আরেকটা জিনিস, এই উপকেন্দ্রগামী যদি আমরা একটা উপকেন্দ্রিক লম্ব ধরো করি, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, আমারটা পাকা হচ্ছে, আচ্ছা বুঝতে পারলে হইলো। আর যদি উপকেন্দ্রিক লম্ব হয়, তারা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল আমরা সরলরেখার সমীকরণ y equal to সামথিং, এখান থেকে দূরত্ব কত বি। তাহলে উপকেন্দ্রিক আমি লিখলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y is equal to কত হবে b হবে, y equal to b। যদি b হয়, এখন প্রশ্ন হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, তাহলে এই পি বিন্দুটা ট্রাভেল করতে করতে যখন এই পয়েন্টে পৌঁছাবে, তাহলে এখান থেকে দূরত্ব কত হবে বি, এখান থেকে দূরত্ব বি, তাহলে এই পুরো দূরত্ব কত হবে 2b। তাহলে এখান থেকে দূরত্ব কত 2b, এই দূরত্ব কত হবে 2b, 2b যোগ করলে কত হবে 4b। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান 4b। এই হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন তথ্য নির্ণয়। এভাবে আমরা কি করতে পারি, পরাবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন তথ্য নির্ণয় করতে পারি। পরবর্তীতে আমরা এই সকল তথ্য ইউজ করে কোন একটি পরাবৃত্ত থেকে বিভিন্ন তথ্য বের করে নিব এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে নিব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।